নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে। আর আজকে সাফ কথাতে মূলত আলোচনা হচ্ছে নিট বিতর্ক, সঙ্গে প্রধানমন্ত্রীর অডিও বার্তা গতকালকেই, এবং তারই পাশাপাশি ওয়াংচুকের অনশন প্রত্যাহার। সব মিলিয়ে সরকার কি তাহলে সংস্কারের পথেই হাঁটছে? সেই ছবি কি আরো একবার উঠে আসলো এবং আরো একবার ধরা পড়লো? কারণ গত এক সপ্তাহে যদি দেখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনবার মুখ খুলেছেন নিট বিতর্ককে সামনে রেখে। শুধু মুখই খোলেননি, নিট বিতর্ক সামনে আসার পর, প্রশ্নপত্র কেলেঙ্কারি সামনে আসার পর তিনি কড়া হাতে বারবার জবাব দিয়েছেন এবং এর উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে ফাস্ট ট্র্যাক আদালতেরও নির্দেশ। আগামী সোমবার হয়তো সেই বিল পেশও হবে। এই সমস্ত বিষয় নিয়ে থাকবে আজকের আমাদের আলোচনা, কিন্তু তার মধ্যেই হচ্ছে যে দেশের এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থা কোন দিকে এগোচ্ছে, কোন পথে রয়েছে। পড়ুয়া, অভিভাবক, সঙ্গে শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ মহল কি চাইছেন, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, সমস্ত এই যে সংকল্প রয়েছে সেই সংকল্পকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, বিভিন্ন বিষয় সম্পর্কে উঠেই আসছে প্রশ্ন। আর সে নিয়ে থাকবে আজকের আমাদের এই আলোচনা, যেখানে সাব কথাতে আজকে আমার সাথে থাকবেন চারজন অতিথি, যার মধ্যে আমি পরিচয় করিয়ে দেবো। প্রথমেই আমার সাথে থাকবেন ত্রিপুরা থেকে জুড়ে গেছেন এই মুহূর্তে বিশ্বজিৎ চক্রবর্তী, শিক্ষাবিদ। আমি বিশ্বজিৎ বাবুকে স্বাগত জানাবো। আমার সাথে এই মুহূর্তে জুড়ে গেছেন অভিভাবক সুকন্যা রায়। আমি সুকন্যা দেবীকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে ছাত্র সমাজের থেকে জুড়ে গেছেন পড়ুয়া শুভাঙ্গী ভট্টাচার্য। আমি শুভাঙ্গীকেও স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আর কিছুক্ষণের মধ্যেই আমার সাথে জুড়ে যাবেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, রেলওয়ে হাই স্কুলের থেকে মধুমিতা মুখার্জি। আমি প্রত্যেককেই স্বাগত জানাবো। আজকের এই অনুষ্ঠান শুরু করব, তবে যেহেতু এই পুরো বিষয়, এই পুরো আলোচনা এবং এত কিছু দেশ জুড়ে ঘটে যাওয়ার পেছনে কারণই হচ্ছে নিটের প্রশ্নপত্র ফাঁস এবং তারপরে লাগাতারভাবে ছাত্র আন্দোলন, দেশের বিভিন্ন প্রান্তে সেই আন্দোলনের ছড়িয়ে পড়া, সোনম ওয়াংচুকের এতদিন ধরে অনশন, সব মিলিয়ে যখন এই প্রসঙ্গ আজকে প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে, তাই শুরুটাই করতে হবে আমাকে একটু ছাত্রদের থেকে, যেখানে শুভাঙ্গী আমার সাথে রয়েছে। আমি একটু শুভাঙ্গীর মতামত নিয়ে শুরু করবো আলোচনা। শুভাঙ্গী, এই যে বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা, যে ছবিটা দেখতে পাচ্ছ, তুমি যেহেতু একজন ছাত্রী, আমি তোমার থেকে জানতে চাইবো যে তোমার এই পুরো বিষয় সম্পর্কে অভিমত কি রয়েছে, আমি শুরুতেই জানবো। আমার অভিমত বলতে আমি যেহেতু নিজের থেকে আমি আমি এই ফেজটা ক্রস করে এসেছি, আমি নিজে এন্ট্রান্স এক্সাম দিয়েছি, তারপরে আমি কলেজ পেয়েছি। এটা আমি বুঝতে পারি এটা একটা মানে ছাত্রর দিক থেকে কিরকম মানে একবার যখন এক্সাম লিক হয়ে যায়, এরপর আবার একটা 40 দিনের গ্যাপ থাকে, তারপরে আবার এক্সাম দিতে লাগে। এটা এটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। আর প্লাস বাইরে থেকে দেখতে যেরকম লাগে যে ঠিক আছে, এক্সট্রা ডেজ পেয়ে গেছে স্টুডেন্টরা বা আবার ফেয়ার চান্স পাচ্ছে, কিন্তু সেরকম না বিষয়টা। এন্ট্রেন্স এক্সামের ব্যাপারটা একদমই আলাদা থাকে। মানে একটা দিনের পুরো প্রিপারেশন থাকে, একটা মেন্টাল স্ট্রেস থাকে, একটা ফুল মেন্টাল প্রিপারেশন থাকে, যেটা হঠাৎ করে যখন এক্সাম দিয়ে আসলাম এরপরে হুম। জানতে পারলাম যে না, এক্সামটাই আমার লিক হয়ে গেল, আমার আবার দিতে হচ্ছে এক্সামটা। সেটা অনেকটা বড় বিষয়। মানে এটা একটা স্টুডেন্টই বুঝতে পারবে, এটা অন্য নর্মাল মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব না। তার জন্যই হয়তো এত দিন থেকে এত অনশন চলছে। আহ, যারা ছাত্ররা আছে তারা এতটা আহ, আগ্রহ নিয়ে দিল্লিতে গিয়ে প্রোটেস্ট করছে, কারণ হুম। এটা একটা ছাত্রই বুঝতে পারবে এই হুম। পুরো বিষয়টাকে। হুম। এই যে প্রধানমন্ত্রীর গতকালকে আমরা অডিও বার্তা দেখলাম এবং জেপি নাড্ডা হসপিটালে গেলেন, সোনম ওয়াংচুকের অনশন ভাঙালেন, এই সমস্ত বিষয়টা কিভাবে মনে হচ্ছে যে আস্থা কি তাহলে ফিরে আসবে বা স্টুডেন্টদের মধ্যে, মানে প্রধানমন্ত্রী বা কেন্দ্র এই পুরো বিষয়টাকে যে কোনোভাবেই লঘু করে দেখছে না এবং আলোচনার সাপেক্ষে স্টুডেন্টদের যে মূল সমস্যা বা ইস্যু রয়েছে সেগুলো সমাধানের পথে এগোচ্ছে, সেটাই কি তাহলে পরিষ্কার বা উঠে আসছে? সেটাই এখন আশা করা যায় আপাতত। আহ, যেহেতু আমাদের কথা শোনা হয়েছে, এটা হুম। নিয়ে একটা হুম। ডিসিশন নেওয়া হয়েছে, তাই মনে হচ্ছে হ্যাঁ, এখন একটা সমাধান হয়তো হতে পারে। বেশ, আমি আসবো আলোচনাতে আবারও। এই মুহূর্তে একটু আমি বিশ্বজিৎ বাবুর কাছে চলে যাব। বিশ্বজিৎ বাবু, এই যে ছবিটা আজকে আমরা দেখতে পাচ্ছি, গোটা দেশের একটা সমস্যা, আমরা কয়েকদিন আগেও নিট নিয়ে কথা বলেছিলাম, প্রশ্নপত্র ফাঁস নিয়ে কথা বলেছিলাম। ইতিমধ্যেই যে সামনে আসছে প্রধানমন্ত্রীর গতকালকে অডিও বার্তা, সেখানে কি মনে হচ্ছে যে আগামী দিনে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে ঠিক কি চাইছে কেন্দ্র, এখন ঠিক কোন পথে এগোচ্ছে?
আমাকেই বলছেন তো? হ্যাঁ, আপনাকে বলছি। হ্যাঁ, হ্যাঁ। আহ, নিটের প্রশ্নপত্র ফাঁস, এই জিনিসটা এক স্টুডেন্ট বললো এটা হ্যারাসমেন্টের মতো। এটা এটা হুম কিছুতে অ্যাকসেপ্টেবল না, কিছুতে অ্যাকসেপ্টেবল না। তবে এটা হয়ে আসছে অনেক বছর ধরেই, এবং কিছুদিনের আগে বলুন না, গত কয়েক বছর ধরে আমাদের সোশ্যাল মিডিয়া বা আমাদের ইয়ে যে ইয়ে কি বলা যায়, ডিজিটাল সিস্টেম আমাদের অনেক অ্যাক্টিভ থাকাতে আমরা জিনিসটা অনেক বেশি জানতে পারছি, এবং প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারটাও অনেক বেশি স্প্রেড হয়ে যাচ্ছে জিনিসটা। হ্যাঁ, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কালকে এই জিনিসটা যতটা অনেক আগেই অ্যাকশন নেওয়া দরকার ছিল, যেটা আমাদের প্রধানমন্ত্রীর অ্যাক্ট করাতে করতে হয়েছে বলা যেতে পারে আমাদের প্রধানমন্ত্রী। তো এটা কিন্তু পুরো বিষয়টাকে আরো আগেই সুন্দরভাবে ডিল করা এক্সপেক্টেড ছিল, হুম যেটা করা হয়নি। এবং এর পরিপ্রেক্ষিতে এটারও অনেক কিছু কারণ আছে, কিন্তু আমি ওই জায়গাতে যাচ্ছি না। আমি শুধু এতটুকু বলতে পারি, প্রধানমন্ত্রী যে ইনিশিয়েটিভটা নিয়েছেন, এটাতে আমার মনে হয় একটু হলো আমাদের যে যে পরীক্ষার্থীরা এবং নিউ জেনারেশন যারা আছে পরীক্ষার্থী, বা যারা পড়াশোনা করছে, ভবিষ্যৎ পরীক্ষার্থী যারা দেবে, হুম বা ধরুন কম্পিটিটিভ এক্সামও যারা দেবে, ওদের সবার ভেতরে একটা একটা আপনি বলতে পারেন যে একটা কনফিডেন্স আসবে যে যাক, আমাদের প্রধানমন্ত্রী নিয়ে কিছু ইনিশিয়েটিভ নিচ্ছেন, এবং এই ইনিশিয়েটিভ গুলো ফলে একটা ফেয়ার একটা আমরা প্লেস পাবো, যেটাতে ইনজাস্টিস হবে না বা অযথা আননেসেসারি হ্যারাসমেন্ট হবে না। এবার যেমন প্রশ্নপত্র ফাঁসের পরে সেকেন্ড টাইম কোনো কমপ্লেইন নেই, কিন্তু মানে প্রথমবার তো অতটা অযথা হ্যারাসমেন্ট হয়েছে না ওই জায়গাটাতে। তো ওই জায়গাটাতে আমি বলবো, এবং আমি দেখলাম গত একদিন ধরুন না, প্রধানমন্ত্রীর যে শেয়ার করলেন ওনার মতটা, এটার পরে উইদিন যে 20 আওয়ার্স এর ভেতরে ওনার ফলোয়ার 10 মিলিয়ন বেড়ে গেছে। মানে অনেক মানে অনেক লোকই পছন্দ করছে ওনার এই যে অ্যাপ্রোচটাকে। এটা তো যাই হোক, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিশ্চয়ই ভবিষ্যতে কিছু একটা সুন্দর কিছু আশা করতে পারবো। বিশেষ করে উনি যে পয়েন্টটাতে উনি জোর দিয়েছেন যে স্টুডেন্টস, যে এটা থাকবে, এটা টপ প্রায়োরিটিতে থাকবে টু স্টুডেন্টের ইন্টারেস্ট, এবং সেই সঙ্গে যারা দোষী ওদের জন্য ফার্স্ট ট্র্যাক কোর্টে ওদের জন্য অ্যাকশন নেওয়ার কথা উনি বলেছেন। এই দুটোই অত্যন্ত ভাইটাল জিনিস। এটার সাথে আরো কিছু আমরা অ্যাড করতে চাইবো, যে জায়গাটা হচ্ছে কি, যে প্রসেসই বানান না কেন, হুম আমরা যেটা দেখেছি এত বছর ধরে প্রশ্নপত্র ফাঁস, কিন্তু আপনি স্টেটেই বলুন বা সেন্ট্রালে বলুন, কিছুদিন পর পর হয়, কিন্তু হুম অনেক হুম কিছু হয়, কিন্তু হুম জিনিসগুলো একটা যারা এই প্রসেসের সাথে যুক্ত থাকেন, হুম ওনারা জিনিসগুলোকে একটু ধামাচাপা দিয়ে দেন, হুম বা মিনিস্টার সারাউন্ডিংসে যারা থাকেন ওনারা ওনাকে বলার চেষ্টা করেন যে সব সব ঠিক আছে, এমন কিছু ইস্যু না, ছোটখাটো কিছু হয়েছে, এমন কিছু না ইস্যুটা। এটা বলে মিনিস্টারকে ওনারা কনভিন্স করেন। মিনিস্টারও ওরা যারা কনভিন্সড হয়ে যান, যার ফলে কি মুখ্য যে জিনিসটা দেখার বিষয় হবে, আপনি যে সিস্টেমই তৈরি করুন না কেন, আপনি যে সারাউন্ডিং যে যাদেরকে রাখবেন এটার ভেতরে, বা ধরুন বডির ভেতরে যাদেরকে রাখবেন, হুম ওদের শুধু যদি আপনি ব্যুরোক্রেট রাখুন, শুধু যদি একাডেমিশিয়ান রাখুন, তাহলে কি হবে, ওরা যারা গভর্নমেন্ট সার্ভেন্ট, বিশেষ করে হুম গভর্নমেন্ট সার্ভিস করছে, ওনারা নিজেদের চাকরির জন্যই বলুন, বা ধরুন না ওনারা গভর্নমেন্টের প্রতি নিজেদের লয়ালটি দেখাতে গিয়েই বলুন যে হুম আমরা গভর্নমেন্টকে এগেইনস্টে কিছু বলবো না, পরে পরে বলে আমরা লয়াল থাকবো এবং বেনিফিট নেবো, যত রকমের বেনিফিট নেওয়া যায় সরকারের থেকে। তো ওই জায়গাটাতে আমার মনে হয় যতক্ষণ না সরকার সিরিয়াস হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যে সিস্টেমই করুন না কেন, সেই সিস্টেমের ভিতরে আলটিমেটলি হুম মানে আপনি এন্ড প্রোডাক্টটা যেটা উদ্দেশ্য নিয়ে করছেন, হয়তো গভর্নমেন্টের সদিচ্ছা আছে, কিন্তু তারপরেও আপনি রেজাল্ট পাবেন না। রেজাল্ট পেতে গেলে আপনাকে কিছু মানে কিছু পদক্ষেপ নেওয়া দরকার আছে, যাতে কিছু লোক যারা দেখুন, ধরুন না প্রশ্নপত্র ফাঁস নিয়ে এবারও ধরুন না, হুম প্রথম থেকে অনেকেই বলছে এটার ব্যাপারে যে এরকম হচ্ছে, এই জিনিসগুলো হওয়া উচিত, স্টুডেন্টরা ডিপ্রাইভ করা হচ্ছে, অ্যাকসেপ্টেবল না। হুম কিন্তু মিনিস্ট্রি কিন্তু সেইভাবে, এবং ব্যুরোক্রেটরা জড়িত এটার সাথে, বা ধরুন যারা এনটিএ তে আছে ওরাও জড়িত আছে, কিন্তু সরকার কিন্তু এটাকে ততটা কিন্তু নিয়েছে, কিন্তু আরো সিরিয়াসলি নেওয়া দরকার ছিল বলে আমার মনে হয়। বেশ, বা আমি ধরুন আমি আমি গ্রাউন্ড, আসবো।
বা আমি ধরুন একটু একটা লাইন আমি অ্যাড করছি, হুম, একটা লাইন অ্যাড করছি, হুম, গ্রাউন্ড লেভেলে যে অ্যাগ্রেশনটা আছে স্টুডেন্টের ভেতরে, হুম। এই স্টুডেন্ট এই অ্যাগ্রেশনটা ওনারা বুঝতে পারেননি, যার ফলে আজকে এই সিচুয়েশন এসে গেছে যে প্রধানমন্ত্রীর এটাতে পদক্ষেপ নিতে হয়েছে। বেশ, আমি আমি একটু অভিভাবিকা এই মুহূর্তে রয়েছেন আমার সাথে, আমি একটু সুকন্যা দেবীর কাছে যাবো। সুকন্যা দেবী, এই যে আলোচনা আমাদের চলছে পড়ুয়াদের ভবিষ্যৎ, পড়ুয়াদের আলটিমেট যে একটা নিটের 22 লক্ষ পরীক্ষার্থী বলে কথা, এক দুজন নয়, এবং সেক্ষেত্রে গোটা দেশের সমস্যা নিট ইউজি, সেই জায়গাতে দাঁড়িয়ে একটা বিরাট বড় আমরা দেখলাম প্রশ্নপত্র ফাঁসের পর মনোবল ভেঙে যাওয়া, স্টুডেন্টদের হ্যারাসমেন্ট করা, যে ছবিটা এতক্ষণ ধরে আমরা দেখছিলাম বা শুনছিলাম, সেই জায়গাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই গতকালকেও বার্তা দিলেন, মানে কোথাও গিয়ে যে স্বচ্ছতা আনা সরকারের অগ্রাধিকার, সেটাই তুলে ধরা হলো। একজন অভিভাবক হিসেবে আপনার কি মনে হয়, এই পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? সর্বপ্রথম অশেষ ধন্যবাদ নিউজ লাইভ বাংলাকে আমাকে এই টক শোতে জড়িত করার জন্য। তো আমার আহ, এই আমারও দুই ছেলে আছে এবং দুজনই পড়ুয়া, এবং আগামীতেই ওদেরও এন্ট্রান্স এক্সামের সময়টা আসছে। এবার আমি দেখেছি আমাদের আশেপাশে বা আমাদের সঙ্গের অনেক প্যারেন্টসরা আছে যে যারা দিন রাত্র কষ্ট করে যাচ্ছে, হুম, শুধু ফিজিক্যাল কষ্ট নয় যে টিউশন নেওয়া আনা বা কোচিং এ নেওয়া আনা, সাথে একটা মেন্টাল এগনি থাকে যে ভালো হতে হবে, ভালো করে এন্ট্রান্সটা ক্লিয়ার করতে হবে। তো ওখানে গিয়ে যখন আজকে দাঁড়িয়ে এরকম একটা হয়ে যায় যে নিট দিলাম, নিট দেওয়ার পর আমরা আজকে বা কিংবা জেডব্লিউ দিলাম, আজকে দেওয়ার পরে আজকে আমরা এই এনআইতে পাবো না পাবো, এটার থেকেও বড় ভয় হয়ে যায় যে আমরা এত কষ্ট করে প্রিপারেশন করে আমি একটা এক্সাম দিলাম, এই এক্সামটা মানে এটা কনসিডার হবে তো, হুম, এটা আবার কোনো কারণে খারিজ হয়ে যাবে না তো, একটা পুরো বছরের কষ্ট পুরো নষ্ট হয়ে যাবে। তো ডেফিনেটলি এখানে দাঁড়িয়ে ছেলে মেয়েদের পক্ষ থেকে দাঁড়িয়ে যদি দেখতে হয় এটা খুবই কষ্টকর। হুম, কিন্তু অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম আমি স্বাগত জানাবো যে অ্যাটলিস্ট আমাদের গভর্নমেন্ট এখন যখন এই ভয়েসটা ওদের কাছে পৌঁছেছে আবারও, ইনিশিয়ালি খুব মানে অলরেডি এটার জন্য একটা কারেক্টিভ অ্যাকশন নেওয়া হয়েছিল, রিনিট করা হয়েছিল, তার ফলাফল ঘোষণা করা হয়েছে, এবং এট দ্য সেম পয়েন্ট অফ টাইম এই বিশ্বাসটাকে কিংবা এই আস্থাটাকে এখনো বাঁচিয়ে রাখার জন্য পিএম মোদি নিজে এসে এই বার্তা দিয়েছেন। অ্যান্ড আই এম শিওর যে এটা নিয়ে ডেফিনেটলি একটা ভালো যে মানে পানিশমেন্টই হোক বা একটা অ্যাক্টই হোক বা কোনোটা সিস্টেমেটিক নিয়ম হোক বা কোনো একটা মানে প্রসেসটাকে লে ডাউন করা হবে। আর আমি চাইবো আজকে যদি সরকারের কাছে কোনোভাবে আমাদের আওয়াজ পৌঁছেছে, হুম, তো এটাও যদি সরকার দেখে যে আজকে কেন, আই মিন ইট ইজ অলওয়েজ সো যে যখন ডিমান্ড বেশি থাকে, সাপ্লাই কম হয়, তখনই জিনিসগুলো নিয়ে এই ধরনের একটা হিউম্যান ক্রাই আরম্ভ হয় মার্কেটে। তো কয়েকটা জিনিস হয়তো আমরা করতে পারি যে নিটের সিট হয়তো একটু বাড়ানোর জন্য আগামীতে চিন্তা করতে পারে সরকার। হুম, এবং নিট আর জেড এখন আমাদের প্রাইমারিলি আমরা একটা অভিভাবক হিসাবে, একটা হুম, প্যারেন্ট হিসাবে, যখনই একটা 10 মানে +2 ছেলেমেয়েরা আছে আমাদের ঘরে, আমাদের কাছে না এখন ওয়াইডলি অ্যাভেলেবল 2-3টা অপশনই আছে। নিট হয়ে গেল, জেডব্লিউ হয়ে গেল, কিংবা এখন খুব মানে আইজারটা হয়ে গেল, বা সিইউটি দেবে, কিংবা জেনারেল মানে বিএসসি, আমি সায়েন্সের মানে ব্যাকগ্রাউন্ডের ছেলে মেয়েদের কথা বলছি, হুম, কিংবা বিএসসি নিয়ে পড়বে। তো আমাদের কাছে না এখন মানে এই অঞ্চলে বিশেষ করে আমাদের নর্থ ইস্ট অঞ্চলে একটা ভালো ক্যারিয়ার কাউন্সেলিং নেই, যেখানে ছেলে মেয়েদের স্বপ্ন দেখানো যায় যে নিট জেডব্লিউ আইজারের বাইরেও একটা ক্যারিয়ার থাকতে পারে। তো যখন না জিনিসটা আই মিন উই আর লেফট উইথ সো লিমিটেড অপশন হুম, যে এটা নিয়ে হিউম্যান ক্রাইটা হয়, তো আমাদের কাছে যদি আরো ওয়াইড অপশনস থাকে যেখানে ছেলেমেয়েরা এক্সপ্লোর করতে পারে, তো হুম, ওয়াই উইল এভরিওয়ান রান বিহাইন্ড দিস টু সেগমেন্ট অনলি। আর যেহেতু এই দুটো সেগমেন্টেই খুব মানে দৌড়াদৌড়ি হচ্ছে, বাচ্চারাও এটা নিয়েই একদম হাঁফিয়ে উঠছে, আজকে এই কোচিং সেন্টার কালকে ওই কোচিং সেন্টার, তো কি হচ্ছে ক্যান্ডিডেট অনেক বেড়ে যাচ্ছে এবং আমাদের কাছে সিট সীমিত আছে। তো এটা একটা সরকারের অ্যাপ্রোচ হতে পারে যে আগামীতে যদি একটা ওয়াইড অপরচুনিটি আমাদেরকেও দেয়, বা আমাদের এটা মানে আজকাল বলতে গেলে আমাদের এই অঞ্চলে আমি নিজে ট্রাই করে দেখেছি, উই ডু নট হ্যাভ আ গুড ক্যারিয়ার কাউন্সিলর। আমাদের কি হয়, যদি ক্যারিয়ার কাউন্সিলিং হিসাবে কোনো কোচিং সেন্টারে যাওয়া হয়, ইট ইজ জাস্ট সেলস। ওরা ওই কোচিং সেন্টারে কি কি ওদের সেগমেন্ট আছে, ওই ওই সেগমেন্টে ছেলে অনুযায়ী মেয়েদেরকে করাচ্ছে। ভর্তি হুম, করতে, হুম, হ্যাঁ ওগুলি করাচ্ছে। হুম, তো ইট ক্যান বি সাচ অ্যান অ্যাপ্রোচ যে আমাদের কাছে যখন
বেশি অপশনস চলে আসবে না, তখন ছেলেমেয়েরাও একটু আলাদা আলাদা Crazy বাকেটে কমে যাবে। ভিড়টা যাবে তখন। ক্রেজি কমে তো যাবে। তখন কি হবে, যে মানে নিট নিয়ে সবাই মাতোয়ারা হয়ে আছে কিংবা জেডব্লিউ নিয়ে মাতোয়ারা, ওই ব্যাপারটা কমে যাবে। আর যখন ওই ব্যাপারটা কমে যাবে না, তখন দুষ্কৃতীদেরও এই যে এই স্ক্যামস এন্ড ফ্রডস করার যে মানে কোনো কারণ প্রবণতা থাকবে সেটা না এসেই সেরকম যাচ্ছে ভাবে। একেবারে। আমি একটু থামাবো, আমার সাথে এই মুহূর্তে জুড়ে গেছেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রেলওয়ে স্কুল থেকে মধুমিতা মুখার্জি। মধুমিতা ম্যাম, স্বাগত জানাচ্ছি আজকের আলোচনাতে। এবং অনেকক্ষণ ধরে আমাদের চলছে এবং আমরা বিভিন্ন রকমের মন্তব্যের ক্ষেত্রে উঠে আসলো এই যে নিট, সেটা বেশ কয়েকটা দিন ধরে চলছে, কয়েক মাস হয়ে গেল যে কেলেঙ্কারি, যদিও পরীক্ষাও হলো, প্রশ্নপত্র ফাঁস, প্রধানমন্ত্রীর বক্তব্য। কি বলবেন সরকারের জিরো টলারেন্স গতকালকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর? এই নিট নিট নিয়ে আমাদের একটা সমগ্র মানে ভারতবর্ষেই গার্জিয়ানের একটা ক্রেজি, হুম যে হয় ডাক্তার হবে হুম, নয় ইঞ্জিনিয়ার হবে, যেটা এই মাত্র সুকন্যা দেবী যেটা বলছে। উনি যেটা বললেন জাস্ট নাও। একদম এটা তো একদম ঠিক। এই ক্রেজিটাকে প্রথম কমাতে হবে, কারণ ভারতবর্ষের অনেক গার্জিয়ানই জানে না বর্তমানে যে এই নিটের এই ডক্টর আর ইঞ্জিনিয়ারিং ছাড়া আরো অনেক অপশন আছে, হুম আরো অনেক অপশন আছে, এবং তার জন্য প্রিপারেশন নিয়ে এর থেকে অনেক কম চাপে নিটের প্রিপারেশন নিতে গেলে তো দীর্ঘ একটা সময় ধরে নিতে হবে, এবং তার প্রেশার, পয়সা, সময় সব নষ্ট করার পরও আমি পাবো কিনা সেইখানে একটা কোশ্চেন থেকে যায়। হুম তো এইভাবে একটা ক্যান্ডিডেট তো বটেই, গার্জিয়ানও একটা প্রচণ্ড বছর পর বছর একটা প্রচণ্ড চাপে থাকে যে তার ছেলেটা বা মেয়েটা বা ইঞ্জিনিয়ারিং পাবে না ডাক্তারি পাবে, একটা টেনশন সাংঘাতিকভাবে গার্জিয়ানের মধ্যে, আর স্টুডেন্টও নো ডাউট। যেটা উনি বললেন যে বর্তমানে তো আরও অনেক অপশন আছে, সেগুলোকে ঠিক মতন হাইলাইট করা হয় না। অধিকাংশ গার্জিয়ান যারা হাইলি এডুকেটেড বা যাদের মোটামুটি যারা এইসব লাইনে চর্চা এসে করে তারা জানে অপশনগুলো, কিন্তু জেনারেল পিপল মানে যেটা, সিংহভাগটাই হয়তো হ্যাঁ। অভিভাবকরা জানেন না যে না না, ছেলেমেয়েদের আচ্ছা ভবিষ্যৎ এটা কি তো হবে। আছে, হ্যাঁ, এই ক্রেজিটা তো বেড়েই গেছে ডে বাই ডে। আগে যেমন আমার সময় যেমন আমরা যখন চাকরি বাকরি, তখন আমার বাবা মা কিন্তু যে তার ছেলে মেয়েদের নিট করতে হবে, অমুক করতে হবে, এই চিন্তনটা এই ছিল চিন্তা না। ছিল না, কিন্তু হুম। ভালো চরিত্রবান হতে হবে, এবং চরিত্রবান যদি হতে পারে তাহলে কিছু না কিছু তো করবেই, এটুকুন মেধা আছে, বিশ্বাস তাদের ছিল যে কিছু না কিছু তো সৎ পথে করে খাবেই। কিন্তু সেই চিন্তাধারাটা আজকে 35-40 বছর পর নেই। সেটা তো নেই। কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে সব লাইনেই, জেনারেল লাইনে বলো, আদার্স লাইনে বলো, কাজে মানসিকতাটাও চেঞ্জ হয়ে গেছে মিশের। তা এখন কথা হলো এই যে প্রশ্নপত্র যে বছর পর বছর শুধু নেট না আউট হয়ে যাচ্ছে, এবং প্রশ্ন ফাঁস তো আজকের ঘটনা নয়। না না আজকের প্রত্যেকটা ঘটনা হয়, পরীক্ষাতেই আমি কিছু না তোমাকে কিছু। বলছি আজ থেকে 40 বছর আগে আমার দাদা এলাহাবাদে রেলওয়ে কমিশনের পরীক্ষা দিতে গেল, এলাহাবাদে পরীক্ষা দিয়ে এসে বাইরে এসে শুনলো 3 দিন আগে প্রশ্ন আউট হয়ে গেছে। এখন তো মিডিয়া আছে বলে সবাই নিমেষে ছড়িয়ে যাচ্ছে খবর খবর। পেয়ে যাচ্ছে, পরীক্ষা পোস্টপোন হয়ে গেল। তখন ওখানে গিয়েও জানে না, সে ওখানে একদিন ছিল না 2 দিন ছিল, তখনও সে শুনেনি প্রশ্ন আউট। পরীক্ষা দিয়ে বেরিয়ে যখন এসছে তখন ছাত্ররাই বলছে 2 दिन पहले तो क्वेश्चन पेपर आउट हो गया ना। তো এটা আজকে এই যে এই ব্যবস্থা এই যে যখন আজকে হচ্ছে, আচ্ছা, তখন পড়ুয়াদের মানসিক অবস্থাটা ঠিক কোন জায়গায় গিয়ে না না, পৌঁছাচ্ছে? এখন পড়ুয়াদের মধ্যে 1 নম্বর গার্জিয়ানকে অ্যালার্ট হতে হবে। গার্জিয়ানকে কিন্তু বাচ্চাকে বোঝাতে হবে, যেমন আমার বাচ্চা, আমার 2 ছেলে কোনোদিন নিট দেয়নি, কারণ আমি জানি এদেরকে এত প্রেশার দিয়ে লাভ হবে না। আমি খেয়াল করেছি এদের ম্যারিটটা কি ধরনের, 7-8 থেকে আমি খেয়াল করেছি এদের ম্যারিটটা কোন দিকে, অ্যাকচুয়াল প্রপার ইউজটা কোন দিকে করা যায়, আমি সেইভাবে তাদেরকে গাইড করেছি। আমার ছোট ছেলে এখন অ্যানিমেশনে আছে, সে গেম অ্যানিমেশন গেম করেছে, এখন আদার্স কি করছে, অলরেডি অনলাইন সে কাজ করছে, কোম্পানি কাজ করছে। তা সেও কিন্তু ফার্স্ট ডিভিশনই পেয়েছিল হায়ার সেকেন্ডারিতে, কিন্তু আমি কোনোদিন তাকে, আমি জানি তার ক্যাপাসিটি কতটুকু।
গার্জিয়ানকে প্রথম অ্যালার্ট হতে হবে যে তোমার এই অপশন ছাড়া আর কোনো অপশন নেই, তোমার জীবন বরবাদ হয়ে যাবে এটা যদি তুমি না পাও। এভাবে গার্জিয়ানকে স্টুডেন্টকে কখনো গাইড করা উচিত নয়, অ্যাজ এ টিচার আমি বলছি। তারপর তার ফার্স্ট্রেশনেই তো এই অঘটনগুলো ঘটে যায় যে আমার আর কিছু হলো না। পারিপার্শ্বিক তো একটা প্রেশার থাকে সাংঘাতিক ধরনের প্রেশার, সাংঘাতিক ধরনের প্রেশার, যার ফলে সে অন্তিম পথ বেছে নেয়। সেটা তো একটা গেল। এখন কথা হলো কি, মেইন প্রশ্ন কথাটা হলো যে এই যে প্রশ্ন পেপার আউট হয়ে যাচ্ছে, সে যাচ্ছে, এটা কিন্তু একটা স্টেপ আছে তো। কোশ্চেন প্রথম ওটা সেট হবে, একটা এক ইসে হাতে থাকবে, তারপর ওটা আবার নিচে। বিশেষ করে দেখা যাচ্ছে, আমি তো স্কুল টিচারে আমি তো দেখেছি, যখন এটা ডিস্ট্রিবিউশনে এসে যায় না কোশ্চেন, আউটটা ওখান থেকেই হয়। লাস্ট ফিল্ডে যারা পৌঁছে দিবে তার আগের স্টেজটাতেই কোশ্চেন পেপার আউট হয়। আমরাও ওই মন্ত্রীকে দোষ দিয়ে লাভ নেই, বা ইসেদের ব্যুরোক্রেটদের দোষ দিয়ে, এটা ওই লেভেলের দোষ না, এটা ডিস্ট্রিবিউশন লেভেলের দোষ। মানে গ্রাউন্ড লেভেলে আপনি বলতে চাচ্ছেন যে এই সমস্ত ঘটনা একদম একদম। সেক্ষেত্রে তুমি কি করণীয়? যেমন এখানে আসাম গভর্নমেন্টের পরীক্ষা তো এভাবে কোশ্চেন পেপার ফাঁস হয়ে যেত। তখন এরা কমিশনার অফিসের থেকে আমাদের টিচার পাঠিয়ে কমিশনার অফিস থেকে কোনো স্কুলে আগের দিন বা ইসের দিন কোনো প্রশ্ন পেপার বা কোনো প্রফেসর টিচারের কাছে কোনো ইসে নয়, একদম কমিশনারের অফিসে থাকবে, ওখান থেকে পুলিশ নিয়ে গিয়ে আনতে হবে। ওরা লকার সিল করা থাকে, লকার ইসে করে তারপর আনতে হবে। তার এখন তো অনেক আরো ইজি হয়ে গেছে। আরো ইজি মানে কি, এখন তো তোমার ধরো টেকনিক্যাল তো অনেক হয়ে গেছে। পাসওয়ার্ড যদি আমি দিয়ে দেই আর একটা কোশ্চেন পেপারে যদি লক্ষ টাইপ করে দেই, তাতে আউট হলে অ্যাকসেপ্ট আউট হলো এফেক্ট হবে না। অনেক ধরনের সিস্টেম এসে গেছে। আমি এই সিস্টেমের ব্যাপারে একটু বিশ্বজিৎ বাবুর কাছ থেকে জানবো। এটা কম্পিউটার ইসেতে আমরা এটা অনেক করতে, পাসওয়ার্ড যদি আমি স্টুডেন্টদের ইসে করি, লাস্ট আওয়ারে স্টুডেন্টরাই ওটাকে ইসে করে নিবে কম্পিউটারে। বিশ্বজিৎ বাবু, এই যে এডুকেশন সিস্টেম, সেটা তো এখন বর্তমানে অনেক, কারণ এটা ডিস্ট্রিবিউশনে এটা প্রবলেমটা হচ্ছে। এই যে ডিস্ট্রিবিউশনের প্রবলেম, যেটা মধুমিতা ম্যাম তুলে ধরছেন, যে গ্রাউন্ড লেভেলেই হচ্ছে এই সমস্ত ধরনের অনিয়মগুলো, এবং তার ফল আজকে ভোগ করতে হচ্ছে ছাত্রদের, পড়ুয়াদের, তাদের অভিভাবকদের। সেই জায়গায় বর্তমানে তো আমরা দেখতে পাচ্ছি এআই এর যুগ, ডিজিটালের যুগ। ইতিমধ্যেই যেটা এনইপি 2020, সেখানে তো ডিজিটালকে সব থেকে বেশিভাবে জোর দেওয়া হচ্ছে। তারপরেও কেন এই ভুল ভ্রান্তি? গতবার আপনার এই যে লিকের পরে, প্রশ্নপত্র ফাঁসের পরে রাধাকৃষ্ণন কমিটি সাজেশন দিয়েছিলেন। ওই সাজেশনটা ছিল অনলাইন এক্সাম নেওয়া, যেটা আমাদের জেই মেইনস, জেই অ্যাডভান্সে নেওয়া হয়, একই রকম ভাবে নিটেরও নেওয়া। তো ওই জায়গাতে আশা করছি নেক্সট ইয়ার থেকে গভর্নমেন্ট একই রকম সিস্টেম করবে। তাহলে আর আপনার ওই প্রশ্নপত্রের যে ঝামেলাটা, প্রশ্নপত্র অ্যাকচুয়ালি প্রিন্টিং থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন, পুরো প্রসেসের ভিতরে প্রচুর লোক জড়িত থাকে এবং ওইখানে ফাঁস হওয়ার চান্স থাকে। কিন্তু এবার যেটা ফাঁস হলো, এবার কিন্তু একদম নিটে যারা প্রশ্নপত্র তৈরি করেছে অধ্যাপকরা, ওনারাই কিন্তু ফাঁস করে দিয়েছেন ওনাদের স্টুডেন্টের কাছে। বুঝতে পারছেন তো? বিষয়টা হচ্ছে কি, যখন এই ডিজিটাল ফর্মে যাবে, তখন আপনি যে কোনো কিছু কারেকশন করলে, আপনি 3টা সেট আছে আপনার কাছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনার কাছে আপনার যে মনিটরিং মেকানিজমটা, ভিজিলেন্স মেকানিজমটা, ওই মেকানিজমটা স্ট্রং থাকতে হবে যে কোথাও কোনো কিছু ফাঁসের কিছু আজ পাওয়া যাচ্ছে কিনা। আর সেকেন্ড হচ্ছে কি, আপনি যখন এই ডিজিটাল ফর্মে যাবেন, মানে আপনার এই অনলাইন অ্যাডমিশনে কোশ্চেন ইভ্যালুয়েশনে যাওয়া হবে, কোশ্চেন সেট করা হবে, এক্সামের ব্যবস্থা করা হবে, তখন আপনার এটাতে ফাঁসের চান্স মিনিমাম হয়ে যায়। শুধু তখন একটাই নিশ্চিত করতে হবে আপনাকে, যে সঠিক ক্যান্ডিডেট যাতে পরীক্ষা দেয়, সঠিক ক্যান্ডিডেট যাতে অন্য কেউ ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটের হয়ে পরীক্ষা দিতে না পারে। আদারওয়াইজ এখানে প্রশ্নপত্র ফাঁসের চান্স একদম মিনিমাম, যার ফলে আপনি যেই মেইনস, যেই অ্যাডভান্সের প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারটা এখন বিশেষ একটা দেখা যায় না।
আমি একটু ছাত্রী শুভাঙ্গী রয়েছে আমার সাথে। শুভাঙ্গী, এই যে বর্তমানে এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা এসেছে 2020 এবং লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 2030 পর্যন্ত, এই পুরো সিস্টেমটাকে বদলাতে হবে বা চেঞ্জ করতে হবে। তুমি বর্তমানে যেহেতু পড়ছো, এই সিস্টেমের সাথে ওয়াকিবহল রয়েছো, কি মনে হচ্ছে এই সিস্টেম আসার পর কতটা ভালো হলো বা কোথাও গিয়ে কি খারাপ মনে হচ্ছে, কি বলবে? খারাপ ঠিক না, কিন্তু কয়েকটা চেঞ্জেস দরকার আছে। যেরকম এবারের এই চেঞ্জটা আসলো, এত পেপার লিক হলো, নিটের পেপার লিক আগেও হয়েছে, তারপরেও ওই চেঞ্জটা আসেনি, যেটা হলো গিয়ে অফলাইন থেকে অনলাইন হওয়া। এটা এটা খুব দরকার ছিল, কারণ আমি নিজে নিট দিইনি, কিন্তু আমি জেই দিয়েছি। এখন জেইটা হতো অনলাইন। আমি অ্যাটলিস্ট আমি যখন দিয়েছি তার থেকে এখন অবধি আমি জেই লিক নিয়ে কোনো কথা শুনিনি, কারণ সেটা অনলাইন হয়েছে। তো সেই জিনিসটা যদি নিটে করে নিত, আগেই করা হয়ে যেত, তাহলে হয়তো এই জিনিসটা আজকে হতো না। তো আচ্ছা, এটা এই একটা খুব সিস্টেমের মধ্যে আরো একটা বিষয় দাঁড়াচ্ছে, যেটা পড়ুয়াদের প্রায়শই অভিযোগ শোনা যায়, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা দেখতে পাচ্ছি যে ল্যাঙ্গুয়েজ একটা তোমার প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। কারণ বেশ কিছু স্কুলগুলোতে দেখা যাচ্ছে যে হয়তো তারা বাংলা মিডিয়ামে পড়ছে, কিন্তু সেগুলো রাতারাতি সিবিএসসির আন্ডারে চলে যাওয়াতে হয়তো ইংলিশ মিডিয়াম হয়ে যাচ্ছে। এটা কতটা প্রবলেম দিচ্ছে? সেটা আমি এখন কারেন্টলি ব্যাঙ্গালোরে আছি, আমি এমবিএ করছি, তো এখানে আমার এতটা প্রবলেম হচ্ছে না। কিন্তু যখন আমি ধরুন আপনাদের সাথে কথা বলছি, তখন আমার ইংলিশ এসে যাচ্ছে, অটোমেটিক্যালি এসে যাচ্ছে। তো এটা একটা প্রবলেম আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলের একটা হয়। সেটা ওভার দ্য ইয়ার যখন আমি বুঝতে পারছি, আহ, এই এই ল্যাঙ্গুয়েজ মিক্সচার একটা আছে। কারণ আমরা যেহেতু সিবিএসই তে পড়েছি, আমাদের এরকম বাংলা বলে সাবজেক্ট ছিল না যে ক্লাস 10 অব্দি বাংলা পড়ছি বা অফিসিয়ালি একটা বাংলা থিওরি পেপার আছে, সেরকম কিছু ছিল না। হিন্দি ছিল, ইংলিশ ছিল। আর বাংলাটা যেহেতু মাতৃভাষা, তাই লিখতে পারি, পড়তে পারি, এটা এটা বেসিক যেটা সেটা পারি। কিন্তু সেই আবার যখন যখন কথাবার্তা হয়, তখন আবার ইংলিশটা এসে যায়, যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পড়ছি। তো এই এই একটা ব্যাপারটা থেকে যায়। এটা যদি সিবিএসসি থেকে এটা করতো যে আমরা বাংলাও পেতাম, যে ক্লাস 10 অব্দি এটলিস্ট আমরা বাংলা পড়তাম, তাহলে হয়তো এই প্রবলেমটা থাকতো না। বেশ, মানে সমস্যা থাকলেও মোটামুটি তুমি বলতে চাইছো যে মোটের উপর এই ন্যাশনাল এডুকেশন পলিসি আনাতে হয়তো স্টুডেন্টদের জন্য ভালোই হচ্ছে। হয়তো ভালো হচ্ছে, যেহেতু এক এক একটা চেঞ্জেস এসছে। যেরকম এমসিকিউজ এসে গেছে। আমাদের সময় আমি 2018-তে দিয়েছি ক্লাস 10, তো তখন এই এমসিকিউ ব্যাপারটা ছিল না। আমাদের সবকিছু এই রিটেন ছিল, লাইক পুরো থিওরিটিক্যাল লিখতে লাগতো, তো এমসিকিউ ব্যাপারটা ছিল না। তো অনেকটা লিখতে লাগতো বা শিখতে লাগতো। এখন এই ব্যাপারটা নেই। এখন হলো কি, কনসেপ্ট তুমি শিখলে আর সেটা তুমি অ্যাপ্লাই করলে গিয়ে এক্সামে। তো মানে এটা ট্র্যাডিশনাল একটা যে পড়াশোনা আমরা দেখে এসেছি বা করে এসেছি আমরা প্রত্যেকেই, সেখান থেকে বেরিয়ে আজকের দিনে দাঁড়িয়ে যে চেঞ্জ হয়েছে, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল। অনেকটাই এসে গেছে। আমি হ্যাঁ, একটা লাইন প্লাস মানে এই কনসেপ্ট অ্যাপ্লাই করাটা ভীষণ ইম্পর্টেন্ট। এই মুখস্থ করে গিয়ে এক্সামে লিখে দিলাম, এটাতে ইন দ্য লং রান এটাতে ক্রেডিট নেই। এটা এতটুকু আমি মাস্টার্স করতে করতে বুঝতে পারছি। হ্যাঁ, বিশ্বজিৎ বাবু এক লাইন জুড়বেন বলছেন। বিশ্বজিৎ বাবু। হ্যাঁ, একটা হচ্ছে কি, নিউ এডুকেশন পলিসিতে যে জায়গাটাতে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্ট, ওই স্কিল ডেভেলপমেন্টটা অ্যাকচুয়ালি কি, এই যে আমরা যে দেখুন না আপনি এটা, এই যে সবাই যা যা কিছু পয়সা আছে সবকিছু দিয়ে আপনার কোন রকমের কোচিং ইনস্টিটিউটে গিয়ে এই আপনার এই নিট পরীক্ষার জন্য প্রচুর লাখ লাখ টাকা খরচ করছে। ওই ওই যে ম্যাডাম যেটা বললেন যে ওনার পোটেনশিয়াল উনি দেখতে পাচ্ছেন না, কারণ ওনার হাতে কোনো অপশন উনি দেখতে পাচ্ছেন না। কিন্তু নিউ এডুকেশন পলিসির মাধ্যমে যেটা এক্সপেক্টেড, যেটা আর কি এখনো পুরোপুরি সেভাবে যদি স্কিল ডেভেলপমেন্ট হলে, তখন সেই স্কিলটাকে আইডেন্টিফাই করে কোন স্টুডেন্টের কোথায় স্কিল হবে, ওই দিকে শুধু পড়াশোনা একাডেমিক লাইনের বাইরে অন্য লাইনও কিছু রোজগারের জায়গা তৈরি হবে আর কি। আমার মনে হয় ওই জায়গাতে স্টুডেন্ট নিজেকে আরো শুধু মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর বাইরে অন্য জায়গাতে ভাবতে পারবে, প্রতিষ্ঠিত করতে পারবে। বর্তমানে শিক্ষা ব্যবস্থা এবং সেই শিক্ষা ব্যবস্থার প্রভাব কিরকম ভাবে সমাজে পড়ছে, সেই শিক্ষা ব্যবস্থা পড়ুয়ারা কিভাবে দেখছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা যখন চলছে, আমি আবারও চলে যাব। আমার সাথে এই মুহূর্তে ম্যাডাম রয়েছেন। ম্যাডাম, এই যে আমাদের আলোচনা চলছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে, যে পলিসির লক্ষ্যমাত্রায় নেওয়া হয়েছে 2020 থেকে 2030 সমস্ত কিছুকে পরিবর্তন করা, এবং ধাপে ধাপে সেগুলো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, সেটা কতটা ডেভেলপ বা ভালো হচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থার জন্য?
সেটা তুমি কি মানে যেটা তুমি বলতে চাচ্ছ যে সেটা কি গভর্নমেন্ট ইনস্টিটিউশনে না অ্যাজ এ হোল? হ্যাঁ, গভর্নমেন্ট এবং গোটা দেশের যে শিক্ষা ব্যবস্থা, সেক্ষেত্রে যেহেতু এলোই ন্যাশনাল লেভেল যেটা এডুকেশন বলো, পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি, এখন গভর্নমেন্টের যে পলিসিগুলো এগুলো গভর্নমেন্ট মানে ডে বাই ডে নতুন নতুন কিছু অ্যাডাপ্ট করছে এবং সেগুলোকে মানে স্কুলগুলোতে ইমপ্লিমেন্ট করার জন্যে, সিস্টেমগুলোকে স্কুলে ইমপ্লিমেন্ট করার জন্যে সেগুলো করছে, অপশন দিচ্ছে। এখন প্রথম দেখতে হবে স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করাচ্ছে প্র্যাকটিক্যালভাবে স্টুডেন্টদের কাছে নিয়ে। তা আমরা আমি আমার অভিজ্ঞতা যেটা দেখছি, ধরো সিবিএসই বা ইসের যেগুলো স্কুলগুলো যেগুলো ভালো, মোটামুটি ভালো একটা গ্রেডের স্কুল, গ্রেডের লেভেলের স্কুল, সেগুলোতে মোটামুটি একটা চেষ্টা করছে এবং স্টুডেন্টকে একটা বিভিন্ন ধরনের একটা অপশন তুলে ধরা স্টুডেন্টের কাছে, সেটা একটা চেষ্টা ওরা করছেন। ভালো ভালো স্কুল যেগুলো সিবিএসই, স্টেট গভর্নমেন্টে ধরো আমাদের হাতে গোনা কিছু স্কুল আছে যেগুলো স্টেট গভর্নমেন্ট ডাইরেক্ট নিজে চালাচ্ছে এবং সেখানে স্টেট গভর্নমেন্টের সেটাও ভালোভাবেই হচ্ছে। সেগুলোতে মোটামুটি স্টুডেন্টের রেজাল্টও ভালো হচ্ছে এবং এই ধরনের তোমার স্টুডেন্ট যারা বেরিয়ে আসছে আফটার 12 বিভিন্ন ফিল্ডে বিভিন্ন এক্সাম অ্যাটেন্ড করছে এবং তাতে তারা বিভিন্ন লাইন, বিভিন্ন স্কোপগুলো নিজেরা করতে পারছে। এখন সেগুলো কারণ, বিষয়টা হলো একটা কারণ হলো যে বর্তমানে শুধু গভর্নমেন্ট অপশন দিলে হবে না, অপশনগুলো নেবার মতো স্টুডেন্টদের মেরিট আর গার্জিয়ানদের ইকোনমিক, এমনি এমনি সেগুলো নেওয়া যাবে না। গার্জিয়ানের ইকোনমিকের সেটা কটা ভালো টিউশন দিতে পারবে, কটা ভালো জায়গায় তার বাচ্চাকে সে করতে পারবে, কোচিং দিতে পারবে, তার উপরে কিন্তু তার নির্ভরতা। যতই গভর্নমেন্ট করুক, আলটিমেট কোচিংয়ের উপরেই কিন্তু করছে, কিন্তু ওটা একটা অপশন পাচ্ছে এক্সট্রা। তার মানে বিদ্যালয় স্তরে কি পড়াশোনাটা সেই লেভেলে হচ্ছে না? এবং তার জন্য আমি তো আমার যেটা সত্যি কথা বলবো, আমার যেটা মানে স্কুল যেটা প্রভিন্সিয়ালাইজ স্কুল যেটা মানে হয়তো 10% ঠিক হচ্ছে, কিন্তু আদার্স আমি যেটা দেখছি কোথায় সাকসেস তো আমি তেমন দেখছি না সেই লেভেলে। আমাদের স্টেট গভর্নমেন্ট লেভেলে স্টুডেন্ট বেরিয়েছে যে তার একটা মাস স্কেলের সাকসেস তো আমার চোখে তো পড়ছে না। কারণ এক হলো স্টুডেন্ট সেভাবে নিজেকে গড়তে পারছে না, দুই হলো গার্জিয়ানের ইকোনমিক কন্ডিশনটা, সাফিসিয়েন্ট ইকোনমিক কন্ডিশনটাও নেই এখনো সেই স্তরে, যে স্তরে সিবিএসই স্টুডেন্টের বা ভালো স্কুলে ছেলেরা বা স্টুডেন্টরা পাচ্ছে, কারণ তাদের নিজেদেরও সেইভাবে ছোট থেকে গড়ে উঠতে পারছে, স্কোপটা হাইলাইটটা তাদের বেশি হচ্ছে, প্লাস বাবা মার ইকোনমিক সেটাও যারা বিভিন্নভাবে তাদেরকে গড়ে তুলতে পারছে। কিন্তু গভর্নমেন্টের যেগুলো প্রভিন্সিয়ালাইজ স্কুল বা সেই স্কুল, সেগুলোতে কিন্তু এখনো কোনো মাস স্কেলে কোনো সাকসেস আমার চোখে পড়ছে না। পাচ্ছে একটা লিমিটেড একটা পার্সেন্টেজ। আমি একটু অভিভাবিকা রয়েছেন এই মুহূর্তে, সুকন্যাদির কাছে আমি আরো একবার যাবো। সুকন্যাদিদি, এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে যখন কথা হচ্ছে, অনেকগুলো দিক কিন্তু এর উঠে এসেছে। একদিকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ পলিসি, বিশেষ করে এআই, বর্তমানে ডিজিটালি যেহেতু জোর দেওয়া হচ্ছে, স্কিল বেসড, যেটা কিছুক্ষণ আগেই আমাদের বিশ্বজিৎবাবু বলছিলেন। এছাড়াও হচ্ছে এখন আইএসসি বোর্ড অনেক কম, সিবিএসসি বোর্ড অনেক বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে সিবিএসসি বোর্ডের যে চেঞ্জ বা এক্সপেরিমেন্ট আমরা দেখতে পারি অনেক রকম ভাবে হচ্ছে। আপনি হয়তো সবথেকে ভালো বুঝতে পারবেন, দুটো আপনার পড়ুয়া রয়েছেন, তারা কিভাবে চেঞ্জ হচ্ছে দিনের পর দিন। এই পুরো সিস্টেমটা কিরকম ভাবে চলছে বলে মনে হয়?
প্রথমত এনইপিটা এমন নয় যে এনইপিটা মানে আমাদেরকে আমাদেরকে মানে কি বলবো, ইমপ্রুভমেন্টের জন্যই এসছে। ডেফিনেটলি, কারণ সিলেবাসটা অনেক কনসেপ্ট বেসড এবং স্কিল বেসড করা হয়েছে এখন। এবং সিবিএসসি তে এখন প্রমিনেন্টলি খুব প্রজেক্টস আসছে বাচ্চাদের জন্য, হ্যাঁ, হাতে কাজে করার জন্য। এবার না, এখানে আমি বলবো আমাদের অভিভাবকদেরও যথেষ্ট বড় ভূমিকা রয়েছে। আমরা কি করি, যখনই কোনো একটা প্রজেক্ট এলো কিংবা কোনো অ্যাক্টিভিটির একটা কোনো টাস্ক এলো বাচ্চাটার কাছে, আমরা না মানে একদম উঠে পড়ে লাগি এবং হয় আমরা কিংবা অনেকে আউটসোর্স করিয়ে বিশাল বিশাল প্রজেক্ট আমরা বানিয়ে দিই। বাচ্চাদের প্রজেক্টটা শিশু সুলভ অ্যাক্টিভিটিটাই হওয়া উচিত। আমরা এই র্যাট রেসে যখনই নেমে পড়ি না, তখনই কি হয়, চান্সেস চলে আসে দুষ্কৃতীদের জন্য বিভিন্নভাবে ছক কাটার, যে এখানে এটা করলে এই স্ক্যামটা করা যাবে, ওখানে ওটা করলে ওই স্ক্যামটা করা যাবে। তো আজকে যখন গভর্নমেন্ট একটা নতুন চেঞ্জ আনছে, এটা কেন এনেছে, প্রথমত এটা বুঝতে হবে যে আমাদের নিজেদের বাচ্চাদের স্কিল ইমপ্রুভমেন্টের জন্য কিংবা কনসেপ্ট, আজকে যদি আমাকে কোনো একটা প্রজেক্ট বানাতে দেওয়া হয় যে কোনো একটা সাবজেক্টের বা যে কোনো একটা চ্যাপ্টারের, তো কি চাইছে আমার এডুকেশন সিস্টেম আমার বাচ্চাটার থেকে, যে বাচ্চাটা থারোলি ওই বিষয়টা পড়ুক, পড়ে নিয়ে তার টেক অ্যাওয়ে দিয়ে সে প্রজেক্টটা তৈরি করুক। এবার আমি যদি একদম পাকা হাতে বড়দের মতো একটা প্রজেক্ট করে তৈরি করে দিলাম এবং সেই র্যাট রেসে সব অভিভাবকরাই রয়েছেন, তো একটা থেকে একটা সুন্দর সুন্দর প্রজেক্ট গেল, কিন্তু তাতে কি আমার বাচ্চাটা ডেভেলপমেন্ট হলো? আজকে তো আমি ওকে মানে স্পুন ফিডিং করে দিচ্ছি, আমি হাতে তুলে খাইয়ে দিচ্ছি, কিন্তু কোনোদিনও কি আমি ওকে মানে বাইরে ছাড়বো না? তো আমাকে তো ওকে প্রিপেয়ার করতে হবে না। এন্ড দ্য মানে আই উড সে যে দ্য এডুকেশন সিস্টেম ইজ ট্রাইং। আজকে বাইরে কি হয়, আই মিন আউট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের বাইরে কি হয়, এডুকেশন সিস্টেমটা কেমন, যে যে যার মতো করে যার যে স্কিল ওইটা নিয়ে এগোয়। আমাদের এখানে এখন কি হয়ে গেছে, এবং এটা অনেক আগের থেকে আছে, আমরাও যখন স্কুলে ছিলাম তখন কম্পিটিশন কম ছিল, হয়তো মার্কসের মানে মানদণ্ডটা আর একটু নামানো ছিল। এখন যেটা 98-99% চলে যায়, তখন হয়তো এটা 75 স্টার মার্কসে মানে খুশি হয়ে যেতাম মানে অ্যাজ প্যারেন্টস আমরা। কিন্তু জিনিসটা একই রয়ে গেছে, এবং সমস্যাটা ওখানে, যখন বাচ্চারা শুধু মার্কস চেজ করছে তখনই এই ধরনের সমস্যাগুলো আসে। আজকে এনইপি এসেও যদি আমরা আমাদের বাচ্চাদেরকে মানে বেসটা ওদের ওদের বেসটা আমরা স্ট্রং করতে না পারি, কিংবা বলা উচিত যে আমরা বেসটা স্ট্রং করতে দিচ্ছি না বাই ইন্টারফেয়ারিং, আমরা নিজে ঢুকে পড়ছি। তো আরে আমি তো আমার ক্লাস 5 কিংবা ক্লাস 7 কিংবা ক্লাস 10 আমি পড়ে এসে গেছি, আমার হয়ে গেছে, তো আমি তো আবার ক্লাস 7 কিংবা ক্লাস 10 পড়ার দরকার নেই আমার, তাই না? কিন্তু আমরা ওটা হতে দিচ্ছি না। আমরা তার জন্য সব পড়ে, তার জন্য প্রজেক্ট রেডি করে, যদি ভেতর থেকে কোনো কোয়েশ্চেন আনসার বের করতে দেয় ওটা আমরা কোয়েশ্চেন আনসার রেডি করে তাকে শিখিয়ে পড়িয়ে স্কুলে পাঠাচ্ছি। কেন? যে ও ওই যে মানে ক্লাসের যেটা ইউনিট টেস্ট হবে কিংবা হাফ ইয়ারলি হবে তাতে সে এগিয়ে থাকুক। এই অ্যাপ্রোচটা যদি গ্রাউন্ড লেভেলে আস্তে আস্তে করে পাল্টাতে পারে না, তখন অনেক জিনিস চেঞ্জ হয়ে আসবে। এবং বাচ্চারা তখন এই যে এখন যেটা হচ্ছে, আজকে আপনি নিটি বলুন, জেডব্লিউ বলুন বা যে কোনো ধরনের সিইউটি বলুন, এই যে কিংবা এপিএসসি ইউপিএসসি বলুন, দিনকে দিন এত কেন টাফ হয়ে যাচ্ছে? কারণ অনেক ছেলেমেয়েরা আসছে এবং তারা জাস্ট মানে কনসেপ্টটা বুঝুক কিংবা না বুঝুক, ওরা মুখস্থ করে নিয়ে মানে এক্সামটা দিয়ে দিচ্ছি। সব জায়গায় এখন কি হয় জানেন, ধরুন আমি নিটের কথা যদি বলি কিংবা জেডব্লিউ এর কথা যদি বলি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের রেফারেন্স নিয়ে পুরো বছরটা ওদেরকে পড়ানো হয় যে ওটা থেকে কমন প্রশ্ন চলে আসবে। কেন? আমরা কমন প্রশ্নটা খোঁজার চেয়ে আমার যে যে টপিক আছে আমার তো ওই টপিক থেকেই আসবে, টপিকটাকে আমরা কেন থারো করাই না বাচ্চাদেরকে? আর এটা ধরুন আমি বলছি যে এটা স্কুল লেভেলে মানে না হওয়ার কোনো কারণ নেই, কারণ স্কুলে যখন পড়াচ্ছি তো আমি এটা বিশ্বাস করে আমি পড়ানোর কোনো দরকার নেই যে আচ্ছা স্কুলে যাবে শুধু অ্যাটেন্ডেন্সটা 75% হলে হয়ে যাবে, বাকিটুকু আমি কোচিং এ করাবো, যেটা ম্যাডাম একটু আগে বললেন। তো আমাদের মানে যদি সেই এই যে মানে ক্লিনজিংটা যদি বলা হয় কিংবা চেঞ্জটা যদি বলা হয়, আজকে এনইপি এসছে, নিউ এডুকেশন পলিসি এসছে,
খুব ভালো কথা, এটা মানে ভীষণ মানে ওয়েলকামিং একটা স্টেপ। কিন্তু এট দ্য সেম পয়েন্ট অফ টাইম আমাদের কয়েকটা অনেক জিনিস অভিভাবকদের পক্ষ থেকে, অনেক জিনিস হয়তো অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে পাল্টাতে হবে, এবং স্কুল অথরিটিস এর তরফ থেকে। যে ক্লাসেস যখন হবে বা পরীক্ষা যখন হবে, একটা বাচ্চা যদি ও মুখস্থ করে ও একটা জিনিস লিখে দিল, তো তার কনসেপ্টটা কতটুকু এটাও তো যাচাই করতে হবে। আমি এখন আর আর তার আজকে জন্য কি যে ট্র্যাডিশনাল যে শিক্ষা ব্যবস্থা সেটাকে ভেঙেই এবার সমস্ত কিছু প্র্যাকটিক্যাল এবং স্কিলড বেস করার জন্য এই পদক্ষেপ। একদমই তাই, একদমই তাই, একদমই তাই। তো এই পদক্ষেপটাকে ফ্রুটফুলি মানে ইনকর্পোরেট করতে হলে আমাদের ডে টু ডে লাইফে অভিভাবকদের ওই যে র্যাট রেস থেকে বেরোতে হবে, এবং স্কুলের তরফ থেকে আমি বলবো, স্কুলে যদি আজকে একটা বিশাল একটা মানে কি বলবো একদম বড়দের মতো বানানো একটা প্রজেক্ট যদি যায়, তো এটাও না স্কুল তরফ থেকে একটা কোয়েশ্চেন করা দরকার যে তুমি কি করে বানিয়েছো, অথবা প্র্যাকটিক্যাল কোনো হোমওয়ার্কই থাকবে না, সব স্কুলে বসে বানাও। স্কুলেই করাতে হবে। না, স্কুলেই আরেকটা করাতে কথা হবে। আমার এখানে একটু বক্তব্য আছে। আমি তোমাকে এইমাত্র বললাম যে আমাদের মতন যে স্টেট গভর্নমেন্টের যে প্রভিন্সিয়ালাইজ স্কুলের সেখানের যে গার্জিয়ানের যে ক্লাস, সেখানে যদি আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্ক করাতে গেলে জিনিস যেগুলো লাগবে সরঞ্জাম স্কুল যদি না দেয়, সেটা যদি গার্জিয়ানের উপর চাপিয়ে দেয়, কালকে থেকে আর স্টুডেন্ট ঢুকবে না। কারণ সে ভয় পাবে, আমার মা তো এক নম্বর আমার মার তো কিনে দেওয়ার ক্ষমতা নেই এই মেটেরিয়ালসগুলো, আর স্কুলে গেলে না নিলে তো দেবে ধরে আমাকে। তো বাচ্চাটা কি ধরনের কি প্রেশারে পড়ছে, এটাতে কোনো ক্রিয়েটিভ মেন্টালিটি তার মধ্যে জাগবে? সে জানে তার মা বাবার গার্জিয়ানের ক্ষমতাই নেই ওই ধরনের মেটেরিয়ালস করে প্রজেক্ট বানানো। আমি বললাম না, ইকোনমিক কন্ডিশন, এটা মাথায় রাখতে হবে। এটা একটা ক্লাস থেকে শুরু হবে সম্ভব, তার নিচে ক্লাসে সম্ভব না, কারণ গার্জিয়ানের ক্ষমতাই নেই ওই প্রজেক্টের জিনিস কিনে দেওয়া। কম্পিটিশনটা কোথা থেকে কোন লেভেল থেকে শুরু হলো বাবা এবার? তাহলে পুরো স্কুলের দায়িত্ব স্কুলে বসে করতে হবে, স্কুলের মেটেরিয়ালস দিয়ে। এবং বাচ্চারা কতদূর শিখছে এটা টিচার, হ্যাঁ টিচার, আর কমপ্লিটলি টিচারের, কারণ গার্জিয়ানের কোয়ালিটি নেই তো ওদের গার্জিয়ানের। আমরা যে স্কুলে যে ধরনের স্কুলে পড়াই, সেখানে এই যে প্রজেক্ট করানো গার্জিয়ানের তো সেই থিঙ্কিং আর তাদের সময়ও নেই, কারণ তারা লেবার ক্লাসের। বুঝতে পেরেছ তো? ওই ছেলের জন্য বা মেয়ের জন্য মাথা মারা যাতে তো সময় নেই, সময় নেই, সামর্থ্যও নেই। পুরো দায়িত্বটা স্কুলকে নিতে হবে, টিচারকে নিতে হবে। গার্জিয়ান ডিপেন্ড হতেই পারবে না। আমি কল্পনা একটা ঢুকিয়ে নিই তো, কল্পনা সত্যতা তো কতটুকুন সম্ভব সেটাও আমাকে বলতে হবে তো। স্টুডেন্টকে ভয় দেখাবো, সে করবো, লাভ হবে না তো। বিশ্বজিৎবাবু, বলো। বিশ্বজিৎবাবু, এই যে একদিকে যেরকম ইঁদুর দৌড়, আমরা সবাই ছুটছি, কম্পিটিশন, বর্তমানে স্টুডেন্টদের উপর প্রেশার, এই সমস্ত কিছু থেকে বের করে আনার জন্যই কোথাও গিয়ে প্র্যাকটিক্যাল ওয়ে চালু করা হয়েছে, কিন্তু সেটা কতটা গ্রাউন্ড লেভেল থেকে হচ্ছে? না, গ্রাউন্ড লেভেল থেকে সত্যিকার অর্থে এখনো সেভাবে যেটা এক্সপেক্টেড ছিল, যেটা নিউ এডুকেশন পলিসিতে বলা হয়েছে, কস্তুরী রঞ্জনের যে নেতৃত্বে যে কমিটি, এটাতে খুব সুন্দরভাবে হয়েছে এবার নিউ এডুকেশন পলিসি, কিন্তু পলিসির ইমপ্লিমেন্টেশনের জায়গাটাতে এখনো অনেকটাই বাকি আছে। তার প্রথম স্টেপ হিসাবে আমার মনে হয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্কুলে যে আমাদের যে এক্সিস্টিং যে ফ্যাকাল্টি আছে, টিচিং ফ্যাকাল্টি আছে, এই ফ্যাকাল্টিতে আপনার অনেকটাই আরো কিছু রেডি করতে হবে আমাদেরকে এইসব কাজের জন্য। হ্যাঁ, অনেক রেডি করতে হবে। যেমন ধরুন এক একটা ক্লাস টিচারের অনেক বড় দায়িত্ব হতে হবে যে স্টুডেন্টকে সাথে সম্পর্ক তৈরি করে রিয়েলাইজ করা, বোঝা। সেই জন্য নাম্বার অফ স্টুডেন্টও পার ক্লাসে লিমিটেড রাখা দরকার আছে। তো এই সাথে সাথে আরো যে স্কিলের যে ডিফারেন্ট, মানে আমি বলছি এখানে অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্য ওদেরকে সেভাবে তৈরি করতে গেলে ওদেরকে টিচার, ফ্যাকাল্টি এবং স্কুলের ইনফ্রাস্ট্রাকচার, এবং সেই সঙ্গে আপনি স্কুল ছেলেদের স্কিল ডেভেলপমেন্টের যেভাবে করা হবে ওদের সাথে একটা অ্যালাইনমেন্টে যাওয়া। ধরুন স্কিল ডেভেলপমেন্ট মিশন বলুন বা যেটা
বলুন, বা এটার সঙ্গে আদার অলরাউন্ড ডেভেলপমেন্টের অ্যাক্টিভিটি গুলো বলুন, কারণ জব তো সব দিকেই হতে পারে। তো ওই জায়গাটা করে ফোকাস থেকে সরকারকে এখন অনেক পদক্ষেপ নিতে হবে। এবং আমার বিশ্বাস যে এই যে আমাদের প্রাইম মিনিস্টার কাল যেটা বললেন যে এটা এটা হয়তো শুধু এক্সামের উপরে লিমিটেড না রেখে, যে শুধু নিট এক্সামের উপরে লিমিটেড না রেখে এডুকেশন রিফর্ম আকারে উনি কিছু একটা হয়তো পদক্ষেপ নিতে পারেন বলে আমার বিশ্বাস, আশা আর কি এটা। কারণ এখানে আরো অনেক কিছু কাজ করার আছে এখানে, এবং এটা অনেক লং টার্ম ব্যাপারে, হঠাৎ করে হবে না, টাইম নিতে হবে। তো এখানে একটা সবচেয়ে বড় একটা রোল আছে আমাদের প্যারেন্টদের, অনেক বড় রোল আছে এখানে। ওনারাও রিয়েলাইজ করতে হবে যে কি হতে যাচ্ছে, এবং এটা স্লো বাট স্টিডি হতে যাচ্ছে এটা ওই জায়গাটাতে। এবং স্টুডেন্টের জানা, একটা টিচার যেমন স্টুডেন্টদেরকে জানবে, ক্লাস টিচার একটা সম্পর্ক তৈরি করবে পুরোভাবে, এবং সিমিলারলি আপনার একজন একজন প্যারেন্টও জানতে হবে এটা। এটা মানে এবারের এডুকেশন করেছে একটা স্টুডেন্টের পঞ্চকোষীয় ডেভেলপমেন্টের উপরে জোর দেওয়া হয়েছে, মানে অলরাউন্ড পঞ্চকোষীয় ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়। এটা অত্যন্ত, এটা হলে অনেক পুরো সমাজের এবং আপনার স্টুডেন্টের সবারই ভালো হবে এটা। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে কি, জিনিসটার ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে আমরা সেই ম্যান পাওয়ারটা, যারা এক্সিস্টিং ম্যান পাওয়ার আছে, আমরা তো নর্মালি কি হয় সবারই একটা, আপনি বলতে থাকেন রেজিস্ট্যান্স টু চেঞ্জ থাকে। কোনো টিচার হয়তো যদি মনে হয় যে আমাদের একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে, একটু ওনাদেরকে কনভিন্স করা, স্যালারি প্যাকেজের ব্যাপার আছে অনেক কিছু, এই জায়গাটাও নিশ্চয়ই সবকিছু মিলিয়ে সরকার একটু দেখবেন বিষয়টাকে। কিন্তু আজকে বিষয়ভাবে এই যে আন্দোলন, গণতান্ত্রিক দেশে আন্দোলন যে কেউ করতে পারে এবং সকলেরই অধিকার আছে বলে আমি মনে করি। আন্দোলন চলছে, স্টুডেন্টদের প্রোটেস্ট চলছে, কিন্তু তার সাথে তো এই সংস্করণটাও প্রয়োজন, মানে যেটা আজকের দিনে দাঁড়িয়ে এসেছে বা হচ্ছে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে। সে জায়গায় স্টুডেন্টদের ক্ষেত্রে এই মুহূর্তে দাবি আর কি কি রয়েছে, মানে আর কি কি করলে তারা সব থেকে বেশি খুশি হবে বা আগামী দিনে তাদের ভবিষ্যৎ ভালো হবে? দেখুন, আন্দোলনটা হয়তো কিছুটা হয়ে গেছে, পলিটিসাইজ হয়ে গেছে, কিছু আনসোশাল এলিমেন্টও ঢুকে গেছে, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই। স্টুডেন্টের ভেতরে কিন্তু নিট পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে ওদের ভেতরে জমে থাকা অনেক আক্রোশের কিন্তু বহিঃপ্রকাশ আমরা দেখতে পেয়েছি। হয়তো এটার সাথে কিছু অন্য লোকও ঢুকে গেছে। এটাকে বাদ দিলে পরেও যেটা স্টুডেন্টের ভিতরে যে অ্যাগ্রেশনটা আছে, এটাকে অ্যাড্রেস করার জন্য সরকারের কিছু পদক্ষেপ, যেমন ধরুন আমি যেটা প্রথমেই বলবো যে সবাই একদম এই যে কোচিং ইনস্টিটিউট গুলোর কথাই ধরুন না, বা ধরুন কোচিং ইনস্টিটিউট গুলো মাধ্যমে কিছু প্যারেন্টের সাথে যোগাযোগ করে ওদেরকে মানে ওরা যেমন লাখ লাখ টাকায় প্রশ্নগুলো কেনা বেচার যে একটা রাস্তা তৈরি হচ্ছে এগুলোতে, বা কোচিং ইনস্টিটিউট গুলো স্টুডেন্টদেরকে আইআইটি বা ধরুন নিট এগুলোতে মেডিকেল পড়ানোর একটা স্বপ্ন দেখিয়ে ওদের কাছ থেকে অনেক টাকা নিচ্ছে। স্কুলে ব্যবস্থা করতে হবে, স্কুল কলেজে এই সেই স্কোপগুলো নট অনলি ওই যে সেই প্রাইভেট যে কোচিং ইনস্টিটিউট সেটা না করে সরকার যদি স্কুল কলেজগুলোতে এই ধরনের কোচিংয়ের ব্যবস্থা করে, তাহলে কিছুটা রিলিফ গার্জিয়ান পাবে বা কোচিং মাফিয়াও দাঁড়াবে না। কিছু প্যারেন্টের যতদিন এডুকেশনাল ইনস্টিটিউশনে, সরকারি এডুকেশনাল ইনস্টিটিউশনে এই ধরনের কোচিং এর ব্যবস্থাগুলো না হবে, ততদিন কোচিং মাফিয়ারা সেই সুযোগটা নিয়ে নেবেই, এক নম্বর। আর দ্বিতীয়ত হলো স্টুডেন্ট আন্দোলন করবে, নিশ্চয়ই আন্দোলন করবে, ইনস্টিটিউশনের বাইরে না, তাহলেই তো রাজনৈতিক নেতা বা আদার্সরা এখানে সুবিধা নিয়ে নেবে। ইনস্টিটিউশনে তারা নিজেরা নিজেদের মধ্যে যোগাযোগ করে নিয়ে কোথায় তারা কোন ইনস্টিটিউশনে তারা একসাথে হবে, কি তাদের বক্তব্য, তারা নিজেদের মধ্যে আলোচনা করবে, নিজেরা সেই কোনো ইনস্টিটিউশন বেছে নিয়ে সেখানে এসে করবে এবং তার মাধ্যমে সরকারকে পৌঁছিয়ে দিবে। নিশ্চিতবাবু, হ্যাঁ, যেটা বলছিলাম ওই যে এডুকেশন রিফর্মের জায়গাটাতে এখানে স্ট্রিক্ট পানিশমেন্ট দরকার আছে। যেমন আমরা কোচিং ইনস্টিটিউটে ওরা কত টাকা নিচ্ছে, দেখা গেছে কি প্যারেন্টদের মানে প্রচুর টাকা যাচ্ছে ওদের। কেন অ্যাগ্রেশনের একটা মূল কারণ হচ্ছে এটা, এত টাকা দিয়ে
হয়তো কোচিং ইনস্টিটিউটে ওদেরকে বলছে যে আর এটা প্রশ্নপত্র পাসের জন্য আমরা পারিনি তোমাদের এটা করতে। হুম। মানে হয়তো অনেকে আছে, অনেক প্যারেন্ট, এটাকে আমি দেখেছি, আমি স্কুল লেভেলেই দেখুন না, যেমন প্রাইভেট টিউশন করা, এটা মানে নিজের স্কুলের স্টুডেন্টদের প্রাইভেট টিউশন, এগুলো অবশ্যই বন্ধ করা উচিত। এবার কিছু প্যারেন্ট আছে প্রাইভেট টিউশন পড়ায় স্কুলের টিচারের কাছে এবং টিচারের সাথে একটা অ্যালাইনমেন্ট করে আমার স্টুডেন্ট যাতে ভালো মার্কস পায়, মানে একটা ম্যাল প্র্যাকটিসের একটা টেন্ডেন্সি কিছু প্যারেন্টের ভেতরেও আছে। মানে ওভারঅল শুধু যে কোচিং ইনস্টিটিউট না, প্যারেন্ট এবং এডুকেশন মাফিয়া, এই সরকারের যে পানিশমেন্টের বিষয়টা, এটা সবার ভিতরে আনা উচিত বলে, সবাইকে স্ট্রিক্ট পানিশমেন্ট দিলে পরে যাতে ভয় পায় এটা। আর আরেকটা বিষয় আমি অবশ্যই বলবো, এডুকেশনের ক্ষেত্রে যারা মানে কোচিং নিচ্ছে বা পড়াশোনা করছে, এরপরে ওদের অপশন গুলো সম্পর্কে একটু ক্লারিটি দরকার আরো, মানে আদৌ বেশ, অপশন কোথায় আমি কোথায় আমার স্টুডেন্টরা কি যেহেতু করতে সময় পারে। একেবারে হু হু করে এগোচ্ছে, আমি একটু শুভাঙ্গীর কাছে যাব আরো একবার। শুভাঙ্গী, বা এই মুহূর্তে দাঁড়িয়ে আলোচনা অনেকক্ষণ ধরে আমাদের চললো, কি মনে হচ্ছে একেবারে শেষ সময় আমরা দাঁড়িয়ে রয়েছে, তুমি যেহেতু স্টুডেন্ট, বাকি স্টুডেন্টদের প্রতি তুমি কি বার্তা দেবে? স্টুডেন্টদের প্রতি একটাই জিনিস যে বিশ্বাস করা ছাড়া উপায় নেই এখন। এক তো সিস্টেমটাকে বিশ্বাস করতে হবে, আর যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় বা সিস্টেমটা সিকিউরড না হয়, এক্সাম সিকিউরড না হয়, তাহলে সেই আওয়াজটা যেন ওঠানো হয় আবার, যতবার প্রয়োজন হয় ততবার। মানে কারণ আস্থা এবং ভরসা তুমি বলছো যে রাখতে হবে স্টুডেন্টদের, ধৈর্যও তার সাথে ধরতে হবে, এবং আস্তে আস্তে সেটার পরিবর্তন হচ্ছে এবং হবে। হ্যাঁ, যেহেতু আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী কালকে আমাদের অ্যাড্রেস করেছেন বা একটা সলিউশনে আসতে চলেছি, তাহলে আমরা একটা বিশ্বাস রাখতেই পারি। যদি এরকম হতো যে কেউ কিছু রেসপন্স আসছে না বা প্রোটেস্টটা চলতেই আছে, তাহলে ব্যাপারটা অন্যরকম হতো। কিন্তু যেহেতু একটা সলিউশন আসছে, তো আমরা বিশ্বাসটা রাখতে পারি। বেশ, আমি ম্যাডামের কাছে যাব একেবারে শেষ, কি বলবেন এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং কি আগামী দিনের ভবিষ্যৎ কি হওয়া উচিত? না, আমি তো এইমাত্র যেটা এসে করলাম যে প্রথম যেটা পরীক্ষা, যেটা নিয়ে নিটের যে পরীক্ষাটা নিয়ে প্রবলেম যেটা হচ্ছে কিন্তু সেকেন্ড টাইম যেটা করলো, যেটা অর্গানাইজ করলো, সেটা তো ঠিক হয়েছে। সেটা কোন কিভাবে হয়েছে, তার মানে ওই প্রসেসটা ঠিক আছে। তো এই ধরনের আদার্স যেটা বললো যেটা বললো জিতে যে পরীক্ষার সিস্টেম, সেখানে কোনো প্রবলেম হয় না, তো ওই প্রবলেমগুলো দেখে ওইভাবেই সে করে, আর যেটা আজকালকার টেকনোলজি যেটা সে করা অ্যাডপ্ট করে নিয়ে, যেটা বললাম ইন্ডিভিজুয়ালি, নট অনলি ওয়ান সেট অর টু সেট, সেটা সে করে নিয়ে পাসওয়ার্ড দিয়ে অনলাইন সিস্টেম করলে আমার তো মনে হয় অনেকটা সেখানে কোনো বিষয় হওয়ার মানে কম থাকবে, চান্স কম থাকবে সেখানে হিসেব করে। আর যেটা আমি যেটা দেখলাম প্রশ্নপত্র ওই 1-2 সেট সে হলে ফাঁস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এফেক্টটা বেশি হয়ে যায়, তার হিসেবটা বেশি হয়ে যায়। সেখানে ডিফারেন্ট সেট যদি আমরা যদি একসাথে অনেক সেটের সে করি, একটা সেট হলেও সেটা হার্ম হওয়ার তেমন রাস্তা থাকে না, না? তো সিস্টেম এটা একটা বিষয় করতেই হবে, মানে সিস্টেমকে সিস্টেমেটিক চলতে হবে এবং চলতে সময় হবে। দিতে হবে। এটা হ্যাঁ, এটা না, এটা শুধু বিজেপি বলে না, এটা দীর্ঘদিনের সমস্যা। আমি বললাম না 40 বছর আগে রেলওয়ে কমিশনের সে প্রতিবার ইউপি বিহার এগুলো তো সবসময় প্রশ্ন আউট হয়ে যায়, তার মধ্যেই পরীক্ষা চলে, তার মধ্যেই সিলেকশন হয়। ঘাপলাবাজি তো আজকে না, বহু বছরের ধরে এটা আমাদের দীর্ঘদিনের ব্যাধি। বেশ, আলোচনারও যেহেতু আজকে আমাদের সময় হ্যাঁ, শেষ, তাই এখানেই সময় লাগবে, তবে আমাদের মোদিজিকে বিশ্বাস আমি করি, অ্যাটলিস্ট অন্য কেউ করে এটা সুরাহা করবে একেবারে। এবং প্রধানমন্ত্রীর গতকালকে যে সুরাহা বার্তা, করবেই। সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার প্রতি হ্যাঁ। যে জিরো টলারেন্স, সেটা একেবারেই উঠে এসেছে। মনে হয় আমার যতটা এবং বিশ্বাস, আজকের আলোচনার ফোকাসই আমাদের ছিল যে একদিকে যেরকম নিট বিতর্ক, সঙ্গে ছিল বর্তমানে শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ এবং আগামী দিনে যে সংস্কারের পথে এগোচ্ছে গোটা দেশ, সব দিকেই ছিল আলোচনা এবং বিভিন্ন রকমের মতামত আজকে উঠে আসলো আলোচনার মধ্যে। আমি চারজনকেই জানাবো ধন্যবাদ আজকের সাফ কথাতে আমার সাথে থাকার জন্য। শেষ করবো আজকের আলোচনা এখানেই, পরবর্তীতে দেখুন সংবাদ।